আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে আপনাদের সাথে আছি আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ত্যাগের মহিমায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ায় অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঔপনিবেশিক কালে ইন্দোনেশিয়া থেকে লুণ্ঠিত প্রত্নবস্তু প্রদর্শনীর খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. ঈদ মুবারক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে হয়েছে 5টি ঈদের জামাত। নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মুস্তফা মল্লিকের রিপোর্ট। আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। মুসল্লিরা প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। বায়তুল মুকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হয় সেখানে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ছিল কয়েক স্তরের। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চারপাশের সবগুলো রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন মুসল্লিদের নিরাপত্তায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম। নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান আয়োজনে ছিল শৃঙ্খলা ও সুব্যবস্থার ছাপ। আসলে ঈদগাহে নামাজ পড়ার অনেক সওয়াব আছে। মাশাআল্লাহ, পরিবেশ অনেক ভালো আছে। না, ঈদগাহে নামাজ পড়ার জন্য হাদিসে আছে, এই জন্য আমরা ঈদগাহে আসছি। পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্রথমবার আসলেন? আগে এসেছিলাম? আগে আসছিলাম। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ থাকে এবং জমি দখল মুক্ত বাংলাদেশ থাকে, চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকে। গেল কয়েক বছরের মতো এবারও নারীদের নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। সবই ঠিক আছে, সব সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ঈদের খুশির দিনে মুসল্লিরা প্রার্থনা করেছেন শুধু নিজেদের জন্যই নয়, বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তির জন্যও। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। মুসলিম উম্মাহ, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সঙ্গে মুসল্লিরা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এবার জাতীয় ঈদগাহ ময়দানে
প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এই ময়দান যেন হয়ে উঠেছিল এক ভালোবাসার প্রাঙ্গণ, যেখানে উঁচু নিচু, ধনী গরিব সব ভেদাভেদ মুছে জেগে উঠেছিল অপূর্ব সাম্যের ছবি। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এ যেন সরাসরি সংযোগ, আত্মিক সংযোগ এবং আত্মত্যাগের এক চেতনার নাম। ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এপ্রিল মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে জানিয়েছে বিএনপি। ঈদুল আজহার দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচনের সিদ্ধান্তটা সুচিন্তিত নয়। তারা মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। বিএনপি মহাসচিব আবারও বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। সকাল 7:35 প্রথম জামাতে ইমপ্রেস গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুতবায় চ্যানেল আই মসজিদের ইমাম কোরবানির তাৎপর্য তুলে ধরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ব্যাখ্যা দেন। নামাজ শেষে তাকবীরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বেলা 11:31 রাজধানীর সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জাতীয় ময়দানে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ হাজারো মুসল্লি এতে অংশ নেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হুসাইন। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। পটুয়াখালীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন সহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন। খতিব ছিলেন বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ।
কক্সবাজারে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রায় 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। রাঙামাটিতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে সকাল 7:30টায় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুরে সকাল 8টায় ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কোরবানির প্রথম দিন কাঁচা চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা জানান, সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ট্যানারি মালিকরা বলছেন, লবণযুক্ত কাঁচা চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা চামড়া ক্রয় করছেন। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীতে যেসব পশু কোরবানি হয় সেসব চামড়া মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলো সংগ্রহ করে বিক্রি করে। এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আছেন মাদ্রাসার, ওনারা আমাদেরকে মাদ্রাসার চামড়াটা দিয়ে থাকেন আর কি। তো যারা বিশেষ হিতাকাঙ্ক্ষী ওনারা আমাদেরকে ফি চামড়া দেন, আর যারা মোটামুটি পরিচিত তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে আমরা চামড়াটা নিয়ে আসি। রাজধানীর কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের অন্যতম স্থান সায়েন্স ল্যাব মোড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা এখানে বিক্রি করেন কিছু লাভের আশায়। সরকার রেট দিল 1350 টাকা, আর ওনাদের কাছে আমরা চামড়া আমাদের কিনতে হয় 700-800 টাকা। ওনাদের কাছে আমরা দেয় 600 টাকা, 500 টাকা, এর বেশি তারা বাজার দেয় না। আমাদের চামড়া কিনছি আমরা 600 টাকা, 700 টাকা, 750 টাকা। আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না। বাবার থেকে কিছু টাকা নিচ্ছি, ফ্রেন্ডে কিছু টাকা কালেক্ট করে আমরা চামড়া ব্যবসায় আসছি, কিন্তু না, পরবর্তীতে তো এগুলো কিছুই করা যাবে না। এগুলো দেখেছে হুমুর হুমুর ঝুমুর ঝুমুর বাতাসে যা। ট্যানারি মালিকরা বলছেন, সরকার যে দাম নির্ধারণ করেছে সেটা লবণযুক্ত কাঁচা চামড়ার দাম। তারা সামঞ্জস্য রেখেই কাঁচা চামড়া ক্রয় করছেন। সরকার তো বড় ছোট একটা দাম নির্ধারণ করা হয়েছে, ওইখানে আপনারা দেখেছেন, কিন্তু এখানে একটা চামড়া খরচ আছে প্রায় 300 টাকার কাছাকাছি লবণ দেওয়ার পরে। তো এভারেজে এখন বিক্রি হচ্ছে, ছোট বড় এভারেজে বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার দেওয়া দামের ভিতরে বেচা বিক্রি হচ্ছে। এবছর 1 কোটির বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রায় 90 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারিগুলোর। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলছে। সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি কর্মী এই কাজে নিয়োজিত বলে দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে রাজধানীর কোথাও কোথাও শেষ বিকেলেও বর্জ্য অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কোথাও কোথাও এলাকাবাসী নিজ উদ্যোগে ময়লা অপসারণ করেছেন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত সর্বকনিষ্ঠ যোদ্ধা 7 বছরের শিশু মুসাকে উৎসর্গ করে কোরবানি দিল ছোট কাকু ক্লাব। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও পরিস্থিতির অবনতি ঘটায় মুসার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে সহযোগিতা করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও করার কথা জানিয়েছে ছোট কাকু ক্লাব। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি হামলায় 8 জন নিহত। জিম্মি এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার 7ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই কর্মী পুরুষকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ নিভৃতচারী এই সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে 2018 সালের 7 জুন 65 বছর বয়সে মারা যান। 1954 সালের 15 জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। 1984 সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। পুরান ঢাকায় দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ। এই সময় নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান হামিদুর রহমান। এর আগে বাংলাদেশ মাঠে মুসল্লিদের সাথে ঈদের নামাজে অংশ নেন তিনি।
গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি সেনাদের হামলায় ৮ জন নিহত হয়েছে। গাজার রাফা শহরের কাছে আল আখাওয়া এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন অনেকে, সে সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার প্রতিরক্ষা বিভাগ বলছে শহরের সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনারা। তারা বলছে ২০২৩ সালের ৭ই অক্টোবর তাকে হামাস জিম্মি করেছিল। এবার রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উৎসবে দর্শকদের আনন্দ দিতে সারা দেশে ১৮০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৬ সিনেমা। এই তালিকায় রাজত্ব করছে শাকিবের তাণ্ডব সিনেমা। ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়া শাকিবের এই সিনেমা। মুক্তি পেয়েছে চলচ্চিত্র ইনসাফ, নীলচক্র, টগর, এশা মার্ডার, কর্মফল ও উৎসব। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। ঔপনিবেশিককালে ইন্দোনেশিয়া থেকে লুণ্ঠিত ৮০০টিরও বেশি প্রত্নতত্ত্ব প্রদর্শনী হয়েছে। দেশটির রাজধানী জাকার্তায় জাতীয় জাদুঘরে এই প্রদর্শনী হয়। বিশেষ করে ডাচ ঔপনিবেশিকদের ৪ শতাব্দীর শাসন আমলে যে সকল প্রত্নবস্তু লুণ্ঠিত হয়েছিল তা উদ্ধার করে এই আয়োজন করা হয়। লুণ্ঠিত প্রত্নবস্তুর মধ্যে রয়েছে স্বর্ণালংকার, মূল্যবান পাথর, মূর্তি সহ নানা ধরনের ধাতব বস্তু। ইন্দোনেশিয়া এবং নেদারল্যান্ডসের মধ্যে ২০২২ সালে স্বাক্ষরিত একটি প্রত্যাবাসন চুক্তির অধীনে এই প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল। কৃষি সংবাদ। মিষ্টি আলু প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ জটিল রোগ, এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীরা। ৫ বছর আগে পেরু থেকে আনা বীজের উপর গবেষণা শেষে ৩ রঙের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ২০২১ সালে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে আনা বীজের ওপর গবেষণা শুরু করেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ হাসান খান রবিন ও তার সহযোগী বিজ্ঞানীরা। পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে মিষ্টি আলুর রঙিন ৩টি জাত উদ্ভাবন করেন গবেষক দল। বা মিষ্টি আলুর সাথের ফ্লেশের কালার হচ্ছে, শ্বাসের কালার হচ্ছে পার্পল কালার বা বেগুনি রঙের, যেটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন আছে, এবং হচ্ছে বাউ মিষ্টি আলু আটের শ্বাসের কালার হচ্ছে আপনার অরেঞ্জ বা কমলা রঙের, এবং এটাতে প্রচুর পরিমাণে ক্যারোটিন আছে। বাউ মিষ্টি আলুর নয় স্বল্প মাত্রায় ক্যারোটিন আছে, কিন্তু এটা অত্যন্ত উচ্চ ফলনশীল। স্বল্প সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকদের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চান গবেষণা দলের প্রধান। গড় ফলন ২০ থেকে ৩০ টনের মধ্যে হয়, এবং সেটা আপনি ৯০ থেকে ১০০ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। এবং কৃষক ভাইরা যদি এই জাতগুলো নেন তারা উপকৃত হবেন, একদিকে এটা ফলন বেশি। এমন সফল গবেষণায় নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। এই কাজ করার মাধ্যমে আমি হচ্ছে শুধুমাত্র যে ইল্ডিং ট্রেড এরকম জানতে পেরেছি তা নয়, এবং এই কাজগুলো করার মাধ্যমে হচ্ছে আমি যে ৯০ থেকে ১০০ দিনের মধ্যে যে মিষ্টি আলুর ফলন পাওয়া সম্ভব সেটাও প্রথম দেখেছি। দ্রুত এ জাত সারা দেশে সম্প্রসারণ করলে কৃষক লাভবান হবেন এবং প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান জটিল রোগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। যাত্রা শুরু করল দেশের প্রথম প্রাণ প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নিসর্গ পাঠ। জামালপুরের সরিষাবাড়িতে প্রতিষ্ঠানটির আশপাশ জুড়ে রয়েছে ৬ শতাধিক দেশীয় প্রজাতির দুর্লভ উদ্ভিদ। এসব উদ্ভিদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন করতেই এমন অভিনব উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট।
শহরে জীবনের প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়ে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। উন্মুক্ত পরিবেশ না থাকায় বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। এতে সৃজনশীলতা কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মানসিক বিকাশ। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই প্রাণ প্রকৃতি শিক্ষা লাভ করি সুস্থ জীবন গড়ি প্রতিপাদ্যে নিসর্গ পাঠ স্কুলের যাত্রা। প্রকৃতি নিসর্গ বিষয়ে জানবার শেখার একটা জায়গা। আজকে আমরা প্রকৃতির সর্বনাশ করছি এবং সেই জন্য প্রকৃতিও রুদ্র হয়ে উঠছে, প্রকৃতিও ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোথাও কোথাও। এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে, এই প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। প্রজাপতি দেখো, মৌমাছি দেখো, সেটা কি তোমাদের আনন্দ লাগে? আচ্ছা, যদি আনন্দ লাগে, ভালো লাগে, তাহলে তোমরা কি ওটা কি নষ্ট করবে? আচ্ছা, নষ্ট করবে না। ওরা যদি বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে বাঁচাই রাখতে হবে, গাছ লাগাইতে হবে, তাই না? শুধু পাঠ্যপুস্তকে নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নতুন প্রজন্মকে প্রকৃতি শিক্ষা দিতেই এই উদ্যোগ। আর যদি আমরা বেশি বেশি গাছ লাগাই, তাহলে কিন্তু এই প্রকৃতি আরো সুন্দর হবে, আরো কি সবুজে ভরে উঠবে, আমাদের প্রকৃতিতেও কি শীতলতা নেমে আসবে। সুতরাং এই দিক বিবেচনা করে আমি এটা একটা উন্মুক্ত স্কুল প্রতিষ্ঠা করলাম। নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, প্রকৃতি সংরক্ষণে নতুন প্রজন্ম সহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলছেন পরিবেশবাদীরা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীন থেকে সরবরাহ করা রেয়ার আর্থ ম্যাগনেটের আসন্ন ঘাটতি নিয়ে বিশ্বব্যাপী গাড়ি প্রস্তুতকারকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই অপরিহার্য চুম্বকগুলো উইন্ডশিল্ড, ওয়াইপার, মোটর থেকে শুরু করে অ্যান্টিলক ব্রেকিং সেন্সর সহ গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ব্যবহৃত হয়। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে চুম্বক ও বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় চীন। এরপরই বিশ্ববাজারে ঘাটতি দেখা দেয় রেয়ার আর্থ ম্যাগনেটের। সম্প্রতি জেনারেল মোটরস, টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই সহ প্রধান গাড়ি প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী ট্রেড গ্রুপ অ্যালায়েন্স ফর অটোমেটিভ ইনোভেশন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। টিম হোটেলে ঈদ উদযাপন করলেন হামজা জামালরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঈদের দিনেও জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদ। জাকের পার্টির উদ্যোগে ফরিদপুর 22 রশিতে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহার ঈদ জামাত ও কোরবানি হয়েছে। ঈদ জামাতে জাকের পার্টির নেতাকর্মী সহ স্থানীয়রা অংশ নেন। নারীদের নামাজের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজের পর জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল বক্তৃতা করেন। এবারে রয়েছে খেলার খবর। এই ম্যাচ জিতলে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে লাল সবুজের দল। সংবাদের শেষ ভাগে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ায় অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। সবাইকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।